জনপ্রশাসন ঠিকভাবে কাজ করলে নির্বাচনেও প্রতিফলিত হয়। ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী সরকারি সেবা হয়রানি মুক্ত করা সহ নিয়মিত বাজার তদারকির নির্দেশ। দেশের যে কোনো স্থানেই যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে দয়া করে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন। বিএনপির সংস্কার থেকে সরে গেলে ফের আন্দোলন। জাতীয় কনভেনশন এনসিপি নেতাদের হুঁশিয়ারি, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। অন্তর্বর্তী সরকারের আমলনামায় গণমাধ্যম স্বাধীনতা সূচকে অবনমন, দাবি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার। নারীদের প্রতি সাইবার বুলিং ঠেকাতে কঠোর হবার হুঁশিয়ারি। জুলাই অভ্যুত্থানে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধের ঘটনায় পুলিশের অভিযোগপত্র দাখিল। শেখ হাসিনা সহ 40 জন অভিযুক্ত, 127 জনকে অব্যাহতি। সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক পিকআপ সংঘর্ষ, সড়কে ছিটকে পড়ে প্রাণ গেল 8 নির্মাণ শ্রমিকের। চাঁপাইনবাবগঞ্জে আরও 2 জনের মৃত্যু। এবং বৈরী আবহাওয়ায় হাওড় অঞ্চল সহ বেশিরভাগ জেলায় শুরু হয়নি ধান সংগ্রহ। শ্রমিক সংকটে উজানের ধান কাটতে পারছে না কৃষক। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি এবং আমি নাজমুস সাকিব। জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ে সঠিক প্রতিফলন হয়। 12 ফেব্রুয়ারির নির্বাচনী যার প্রমাণ। ডিসি সম্মেলনে উদ্বোধন করে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সেবা হয়রানি মুক্ত করা সহ কৃত্রিম সংকট রোধে জেলা প্রশাসকদের নিয়মিত বাজার তদারকির নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। সাব্বির রোজের প্রতিবেদন। মাঠ প্রশাসনের সাথে কেন্দ্রীয় সরকারের সরাসরি সমন্বয়ের মাধ্যমে নীতি নির্ধারণ ও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন দ্রুত করার লক্ষ্যে প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। এরই ধারাবাহিকতায় রোববার সকালে 4 দিনের ডিসি সম্মেলন 2026 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেন বিভাগীয় কমিশনার ও ডিসিরা। তুলে ধরেন স্থানীয় পর্যায়ের নানা সমস্যা ও সম্ভাবনার কথা। নাটোর রাজশাহী বিভাগের একটি কৌশলগত জেলা। কৃষি নির্ভর অর্থনীতির শক্তিশালী ভিত্তির উপর দাঁড়িয়ে এ জেলা শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষায় রয়েছে। সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, সুশাসন হবে বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। রাষ্ট্রের স্বার্থে জনপ্রশাসনের কর্মকর্তাদের দেশের যে কোনো স্থানে যে কোনো সময় যে কোনো পদে কাজ করার প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলেই কেবল জনরায়ের সঠিক প্রতিফলন সম্ভব। জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয় সেটি আপনারা প্রমাণ করেছেন 12 তারিখের নির্বাচনে। দেশের যে কোনো স্থানেই যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে দয়া করে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন। সরকার প্রধান আরও বলেন, সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি বা পদোন্নতির মূলনীতি। এ সময় তিনি সরকারি সেবাকে হয়রানিমুক্ত করার পাশাপাশি জনস্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে ডিসিদের প্রতি আহ্বান জানান। ইচ্ছে মতন যাতে কেউ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়াতে না পারে, কিংবা যে টেন্ডেন্সিটা আমরা দেখি বিভিন্ন সময় মজুতদারি বা কারসাজির মাধ্যমে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কেউ করতে না পারে, এই জন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করা প্রয়োজন। 4 দিনব্যাপী এই সম্মেলনে 34টি অধিবেশন অনুষ্ঠিত হবে। আলোচনা হবে জেলা প্রশাসকদের দেয়া 498টি প্রস্তাব। দেশটা বেটার হলে আমরা বেটার থাকবো, দেশটা খারাপ হলে আমরা খারাপ থাকবো। সাব্বির রোজ, এখন, ঢাকা। ডিসি সম্মেলন নিয়ে আরও জানাতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত অভ্র। অভ্র, জানাবেন যে পরবর্তী কি সেশন রয়েছে ডিসি সম্মেলনে এবং কি তথ্য আছে?
কৌরি আমি বলি রাষ্ট্রয় প্রধানমন্ত্রী রহমান কিন্তু প্রশাসকদের যে এখনো এই ডিসি সম্মেলনে উপস্থিত রয়েছেন। আজকের পুরো এখনো প্রধান মোট 4 দিনের কিন্তু এই ডিসি সম্মেলন চলবে। আর 4 দিনে নানা রকম ভাবে কিন্তু এই যে জেলা প্রশাসক যারা আছেন তাদেরকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যেই জেলাগুলো কিংবা বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জায়গায় তারা থাকেন সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে নানা ধরনের প্রশিক্ষণ এখান থেকে দেওয়া হয় প্রতি বছরের মতো। এবছরও কিন্তু এই জেলা যারা কিনা প্রশাসক রয়েছেন তাদেরকে ডিসিদেরকে এখান থেকে কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে আবারও প্রধানমন্ত্রী কিন্তু তাদের উপরে বলেছিলেন যে তাদের উপরে অনেক বড় একটি দায়িত্ব, সেটি হচ্ছে আগামী দিনের যে জ্বালানি সংকটকে কি যেন মোকাবেলা করা যায় সেই জন্য যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু বাস্তবায়ন করতে হবে এই জেলা প্রশাসকদেরই। তার জন্য তিনি আহ্বান জানিয়েছেন সন্ধ্যা 7টার পর সকল ধরনের যে মার্কেট আছে সেই মার্কেটগুলো বন্ধে, মোবাইল টোপ পরিচালনা করছে। তার পাশাপাশি তারেক রহমান তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যে এই পুরো যেই উৎপাদন নিয়ন্ত্রণ আছে সেই উৎপাদন নিয়ন্ত্রণ থেকে সচিবালয়ে ঘিরে যাবেন। বিকেল 2টা নাগাদ কিন্তু দুপুর 2টা নাগাদ কিন্তু হচ্ছে আরো একটি সভা হবার কথা রয়েছে। সেই সভা মূলত শিক্ষা বিষয়ক একটি সভা। এর পরবর্তীতে সন্ধ্যা 7টা বাজে মন্ত্রী পরিষদের একটি বৈঠক হবার কথা রয়েছে। এর পরবর্তীতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তারেক রহমান তিনি কিন্তু এখানে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসবেন সেই প্রস্তুতি কিন্তু সেই প্রস্তুতি কিন্তু সচিবালয়ের দিকে এবং সচিবালয়ে যে বৈঠকটির কথা বলছিলাম সেটি 2টা নাগাদ হবার কথা। সেই 2টায় বৈঠকটি শেষ করেই তার আরো বেশ কয়েকটি বৈঠক হবার কথা রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মন্ত্রী পরিষদের যে বৈঠকটি, সেই বৈঠকটি এর পরবর্তীতে আরো একটি বৈঠক, যেটি বৈঠক বলা চলে না, শপথ গ্রহণ। মূলত আজকে নারী আসনের শপথ গ্রহণ রয়েছে রাত 9টা নাগাদ। সেই নারীর সংরক্ষিত যে আসনগুলো সেখানে কিন্তু শপথ গ্রহণের জন্য কিন্তু হচ্ছে আমরা জানি যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু সেখানে থাকবেন। এছাড়াও আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা প্রয়োজন যে গত কাল এবং এর আগের বেশ কয়েকদিন ধরে কিন্তু এই যে নতুন করে স্পোর্টস নিয়ে বেশ আলোচনা হয়েছে, সেই আলোচনা নিয়েও কিন্তু কথা হয়েছে আজকের এই ডিসি সম্মেলনে। এখানে আমাদেরকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু তার বক্তব্যে জানিয়েছেন যে এই যে নতুন করে স্পোর্টস 2026 এর মাধ্যমে বাংলাদেশের যারা শিশু কিশোর আছে তাদের মধ্য দিয়ে তাদের মধ্যে অন্যরকম এক উদ্যমী যেই শৈশব, সেই শৈশব কিন্তু ফিরে আনার চেষ্টা চলছে। এর পাশাপাশি শিক্ষাঙ্গনে যেন পূর্ণ শিক্ষা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনোযোগী হতে যেন উৎসাহ দেয়, সেই জন্যই কিন্তু তাদেরকে নানা ধরনের উদ্যোগ গ্রহণের কথা বলেছেন ডিসি সম্মেলন থেকে। এবং ডিসিদেরকে বলা হয়েছে তাদের জায়গা থেকে তারা শিক্ষার্থীদের নানা ধরনের উপহার সামগ্রী দেওয়ার মাধ্যমে তাদের অনুপ্রেরণার দিতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাশাপাশি আমরা যতক্ষণে জেনেছি যে তারেক রহমান কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে এসে বেরিয়ে যাবেন এবং আজকের দিনের যে কর্মসূচি সেখানে কিন্তু ডিসি সম্মেলনের খবর জানাতে যুক্ত ছিলেন শাহাদাত অভ্র। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। বিএনপি ঐকমত্য থেকে সরে গেলে সংবিধান সংস্কার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির দিনব্যাপী জাতীয় কনভেনশনে বক্তারা এই হুঁশিয়ারি দেন। কনভেনশনে দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন অভিযোগ করেন, ক্ষমতার বাহানায় বিএনপি সংস্কার করতে চায় না, নিরঙ্কুশ ক্ষমতা উপভোগ করতে চায়। হাসনাত আবদুল্লাহ বলেন, সরকারের সিদ্ধান্ত কে নেয় তা এখন বোঝা যায় না। আব্দুল হান্নান মাসুদ বলেন, সরকার জবাবদিহিতা নিশ্চিতকারী অধ্যাদেশগুলো বাতিল করায় জনমনে ক্ষোভ বাড়ছে। দলের আরেক নেতা সারওয়ার তুষার বলেন, গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়নে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিএনপি যে শুধু সংস্কার করবে না তা নয়, দলীয় ইশতেহারে ফেরাও সম্ভব নয়। দ্রুত কার্যকর সংস্কার, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষতা নিশ্চিত করা এবং জনগণকে এসব দাবিতে সক্রিয় থাকতে কনভেনশনে আহ্বান জানান বক্তারা। মত প্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের
যে পরিস্থিতি ফ্যাসিবাদী সরকারে ছিল, সময় ছিল, এখন তার চেয়ে আমরা কতটুকু অগ্রসর হয়েছি। এবং সর্বশেষ সেশনে এখনকার যে সবচেয়ে আলোচিত ইস্যু গণভোট এবং সংস্কার, এবং সরকারকে বাধ্য করার লক্ষ্যে বৃহত্তর আন্দোলন যদি আমাদের গড়ে তুলতে হয়, সেটা আমরা গড়ে তুলব। রিস্ট্রাকচার হওয়ার দরকার ছিল, আমাদের পুলিশ সংস্কার কমিশন হওয়ার দরকার ছিল। এই সব জায়গা থেকে গভর্নমেন্ট অনেক দূরে সরে গিয়েছে, কারণ গভর্নমেন্টের কাছে মনে হচ্ছে সে যদি সবকিছুকে নিয়ন্ত্রণ না করতে পারে, সবগুলাকে যদি মিসঅ্যাপ্রোপ্রিয়েট না করতে পারে, সে নাকি সরকার যথাযথভাবে চালাতে পারবে না। ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। নির্বাচিত প্রতিনিধিত্বের উপরে যে দায়িত্ব অর্পিত হয়, সেটাকে ক্ষমতার দৃষ্টিতে দেখার যে মানসিকতা, সেখান থেকে তারা এখনো বের হয়ে আসতে পারেননি। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছে সরকার, জানালেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে রাজধানীতে শোভাযাত্রা করেছে তথ্য মন্ত্রণালয়। র্যালি শেষে আলোচনা সভায় সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা বলেন, অনুগত চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে গণমাধ্যমকে। আরেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, বিএনপির সময় মুক্ত গণমাধ্যম সূচকে অবনতি হয়েছে। এ তথ্য সঠিক নয়, এটি অন্তর্বর্তী সরকারের আমলনামা। আরও জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। বিশ্বব্যাপী সাংবাদিকদের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা ও মত প্রকাশের অধিকার নিশ্চিতে প্রতিবছর ৩রা মে পালিত হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটির গুরুত্ব তুলে ধরতে রাজধানীতে শোভাযাত্রা করে তথ্য মন্ত্রণালয়। এরপর বিভিন্ন অংশীজনদের সঙ্গে নিয়ে আলোচনা সভায় অংশ নেন তথ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ। র্যালি শেষ করে তথ্যমন্ত্রী জানান, চিন্তা, চেতনা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় তার সরকার। আলোচনায় অংশ নেন সম্পাদক, প্রকাশক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। জানান, সাংবাদিকদের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হচ্ছে। সংশ্লিষ্টরা সহযোগিতা না করলে এই খাতকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সেলফ সেন্সরশিপ এতটা বেশি যে আমি নিজেই বলার আগে আমি যদি কোনো নিউজ দিতে চাই, আমার সহকর্মীরা বলেন এটা দেওয়া ঠিক হবে না। স্বাধীনতা শুরু থেকেই এই যে গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র কেন কোনো কিছুই সম্ভব না। সরকারের দিক থেকে এখনো পর্যন্ত কোনো চাপ আমরা অনুভব করছি না, সৌভাগ্যক্রমে। কতদিন সেটা থাকবে দেখা যাক, এখনো ভেরি আর্লি ডেজ, কিন্তু মালিকদের দিক থেকে সেটা আমরা দেখি। তথ্যমন্ত্রী জানান, স্বাধীন গণমাধ্যমের জন্য কাজ করছে সরকার। সংবাদপত্রের উপর সরকারের কোনো চাপ নেই। যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে গত কয়েকদিন আগে আমাদের দেশের পত্রিকা মালিক সমিতির সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াব গিয়েছিলেন দেখা করতে। উনি নিজে স্পষ্টভাবে বলেছেন যে কোনো গণমাধ্যমে সরকারের কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি কেউ ডিকটেট করে কল দিবে না, এটা আমাদের প্রতিশ্রুতি। এদিকে টিআইবি আয়োজিত আরেকটি অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা বলেন, বিএনপি সরকারের সময় দেশে মুক্ত গণমাধ্যমের সূচক অবনতি হয়েছে, এটি ভুল ধারণা। এটি গেল সরকারের সময়ে আমলনামা। কোনো স্পেসিফিক নীতিমালা নাই, মানে বাংলাদেশে তো আসলে সার্কুলেশনের একটা ইস্যু আছে এবং সেখানে ম্যানিপুলেশন আছে, সেটাও আমরা জানি। আমরা অলরেডি মন্ত্রণালয়টা বসেছি, আমরা কিভাবে সার্কুলেশনগুলো ঠিকঠাক মতো পেতে পারি সেটা ইনফ্যাক্ট আমরা করব। সরকার মিডিয়ার সাথে মিডিয়াকে গ্রো করতে দিতে চায়। যাদের বিরুদ্ধে মামলা, আটক নেই কিন্তু মামলা আছে, তারা কিন্তু তাদের পেশাগত জীবনে ফিরে আসতে পারছেন না। এটি মনে রাখতে হবে। কাজে তাদের এই যে মামলা ভুয়া হোক বা ইভেন যদি কারো ক্ষেত্রে জেনুইন মামলা থাকে, সেগুলো কিন্তু যত শীঘ্র সম্ভব সমাপ্ত করার প্রক্রিয়া সম্পন্ন করা রাষ্ট্রের দায়িত্ব, সরকারেরও দায়িত্ব। তিনি আরো জানান, জামিন পাওয়া সাংবাদিকদের মৌলিক অধিকার। নীতিগতভাবে সব সাংবাদিকদের আইনি সহায়তা দেবে সরকার। নারীদের প্রতি সাইবার বুলিং এর ক্ষেত্রেও বর্তমান সরকার কঠোর হতে যাচ্ছে বলেও জানান তারা। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। আজ থেকে সারা দেশে সরকারের খাদ্য গোদামে ধান সংগ্রহের কথা থাকলেও গত কয়েকদিনের বৈরী আবহাওয়ার কারণে হাওড়াঞ্চল সহ বেশিরভাগ জেলায় শুরু হয়নি ধান সংগ্রহ কার্যক্রম। এর প্রভাব পড়ছে বগুড়া সহ উত্তরাঞ্চলের হাট বাজারে। অন্যদিকে সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজারে আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় হাওরের ক্ষতিগ্রস্ত ধান সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে সাবিস সারওয়ারের প্রতিবেদন। সারা দেশে একযোগে ধান সংগ্রহের কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কৃষকের সাড়া মেলেনি তেমন। পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায়
মাঠে মাঠে চলছে ধান কাটার কর্মযজ্ঞ। রোদ বৃষ্টি ও বজ্রপাতের ভয় উপেক্ষা করে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় চলছে মাঠের ধান গোলায় তোলার চেষ্টা। ধান সংগ্রহ কার্যক্রমে ভাটা পড়ায় বাজারে বেড়েছে ধানের সরবরাহ, এতে কমেছে ধানের দাম। উত্তরের জেলা বগুড়ার উমরপুর হাটে মোটা জাতের ধান 900 টাকা এবং চিকন জাতের ধান বিক্রি হচ্ছে 1100 টাকা মন দরে। অথচ সরকারের গোদামে ধান বিক্রি করতে পারলে মোটা জাতের ধানেই মন প্রতি আরও 540 টাকা বাড়তি পেতেন কৃষক। সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, অথচ ধান বাজারে নিয়ে আসলে ভাই দাম একেবারেই কম। 1500-1600 টাকা মন ধান হয়, তারপর মনে করেন যে একটু কিছু জীবনটা বাঁচে আমাদের। মৌলভীবাজারে এখনো শুরু হয়নি ধান সংগ্রহের কাজ। শ্রমিক সংকটে ধান কাটতেও পারছে না কৃষক। উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির পানিতে হাওর ও নিম্নাঞ্চলের 5042 হেক্টর জমির ধান এখনও পানির নিচে। দীর্ঘ সময় ডুবে থাকায় চারা গজিয়ে নষ্ট হচ্ছে ফলন। সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়লেও রোদের দেখা পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকের মনে। পানিতে ডুবে থাকা ধান সংগ্রহে কোমর বেঁধে মাঠে নেমেছেন তারা। হাওর জুড়ে ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন নারী পুরুষ সবাই। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, শনিবার বিকেল পর্যন্ত হাওরে 1,21,000 হেক্টর জমির ধান কাটা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 20,000 হেক্টরের বেশি জমির ধান। হবিগঞ্জের হাওরগুলোতে এখনও বেড়েই চলেছে পানি। হাওরের পর এবার তলিয়ে যাচ্ছে উঁচু এলাকার ফসলি জমি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলায় এখন পর্যন্ত 13,000 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। বুক পানির মাঝে, গলা পানির মাঝে হাঁটন লাগে, হাঁটতেছিলে রাস্তার মাঝে তুললেও যান বাসে না, রাস্তা তো জায়গা নাই। এছাড়া আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় কিশোরগঞ্জ ও নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কৃষি বিভাগের তথ্য বলছে, কিশোরগঞ্জে এখন পর্যন্ত 9,045 হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে আছে। এর মধ্যে প্রায় 55% ধান কাটা সম্পন্ন হয়েছে। সাবিত সারওয়ার, এখন। কিশোরগঞ্জের হাওর অঞ্চলে এখনও তৈরি আছে অনেক ধানি জমি। এর মাঝে আজ থেকে শুরু হয়েছে ধান চাল সংগ্রহ কার্যক্রম। আর এ নিয়ে আরও জানাতে অষ্টগ্রাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে যুক্ত আছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবারের ধান সংগ্রহ অভিযানে কতটুকু প্রভাব ফেলতে পারে জানাবেন, আর কি বলছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা? এ নিয়ে আমি প্রথমে একটু তথ্য জানিয়ে রাখি। কিশোরগঞ্জে এবার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য অধিদপ্তর, সেটি হচ্ছে 18,330 মেট্রিক টন ধান চাল সংগ্রহ তারা করবে। এর মধ্যে অবশ্যই সেটি শুকনা, অর্থাৎ তারা যে বিষয়টি বলছে 14 যে মশার আছে এর উপরে চলে গেলে কিন্তু তারা সেগুলো নিবে না তাদের নিয়ম অনুযায়ী, অর্থাৎ 14 মশারের নিচে থাকতে হবে সেই ধানের ধানগুলো। তো সেই জায়গা থেকে যেহেতু টানা কয়েকদিন যাবৎ বৃষ্টি ছিল এবং সেই বৃষ্টির কারণে এখনো পর্যন্ত ধানি জমিগুলো তলিয়ে আছে এবং তারা কিন্তু ধানগুলো আসলে গোলায় তুলতে পারেনি, এখনো শোকানোর কাজ করতে পারেনি অনেক ধান, যার ফলে কিন্তু বলা যায় যে কিশোরগঞ্জে যে শুরু হয়েছে আজ থেকে ধান চাল সংগ্রহের কার্যক্রমটি, অর্থাৎ হাওরে শুরু হয়েছে, কিছুটা আগাম সময় নিয়েই শুরু করেছে যেহেতু এই পরিস্থিতি চলছে সে কারণে। কিন্তু আসলে আমরা সকাল থেকে এখানে দেখছি একেবারে সকালে উদ্বোধন হওয়ার কথা ছিল, সেটি কিন্তু দুপুরে উদ্বোধন হয়েছে। এবং এর অন্যতম বড় কারণ হচ্ছে কৃষকদের কাছে কিন্তু শুকনো ধানের পরিমাণ কিন্তু এখন তুলনামূলক অনেকটাই কম। শুধুমাত্র এই যে হাওর রয়েছে, হাওর অধ্যুষিত যে অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম, এই 3টি উপজেলায় কিন্তু ধানের যে পরিমাণ সেটি কিন্তু বেশ সম্ভারের জন্য। কিন্তু এখানে যে 7,500 মেট্রিক টনের তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, কিছুক্ষণ আগেও খাদ্য কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে, তারা যে বিষয়টি বলছে যে আসলে এখনও যেহেতু সময় আছে, আগস্ট পর্যন্ত এটি সংরক্ষণ করা হবে, সেক্ষেত্রে তারা হয়তো বা তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেন। তবে এখনও পর্যন্ত কৃষকরা কিন্তু শঙ্কায় রয়েছে, যেহেতু এখনও তাদের কাছে ভেজা ধান রয়েছে, সেই জন্য কিন্তু আসলে তারা বেশ বিপাকে রয়েছে এবং তারা বলছে যে তাদের আসলে যে তলানিতে যে ধানগুলো রয়েছে শুকাতে পারেনি, সেগুলো নিয়ে আসলে তারা শঙ্কায় রয়েছে যে ক্ষতির পরিমাণ কিন্তু তাদের আসলে কমছেই না। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জের ধান চাল সংগ্রহ কার্যক্রমের খবর জানাচ্ছিলেন সহকর্মী মশিউর কায়েস।
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝরল ৮টি তাজা প্রাণ। সকালে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক পিকআপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ যায় ৮ নির্মাণ শ্রমিকের। ভয়াবহ এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের পরিবারে। গুলজার আহমেদ জানাবেন বিস্তারিত। কান্না আর আহাজারিতে ভারী সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পরিবেশ। জীবিকার তাগিদে ঘর ছেড়ে বের হওয়া মানুষগুলো আর ফিরলেন না ঘরে। সড়কে বেপোয়ারা গতি আর অবহেলায় নিভে গেল পরিবারের আলোর প্রদীপ। গোলাবাজার তাজপুরের এরিয়া তাইলেই তারা একটা সকাইলা বাপ বয়, বাতাসে তারা একটা উঙ্গা নিয়ে আয়, উঙ্গাই গাড়ি চালায়। আমরা প্রচুরই দেখছি, আমরা তো এই লাইনে চলাফেরা করি সব সময় তারা উঙ্গাই চালায়। ব্রিজের ওপারে ওই গেছি আর আইয়া মারি দিচ্ছে, আমরা সামনাসামনি আইয়া ওর টাকা। এবার আমরা সিঁড়ি দিলাম, গাড়ি খাবার করে না 2-3 জন, এবারে পুলিশে আটকেছে গাড়ি। টাকা যে রং সাইডে ইয়া মারি দিচ্ছে, মাইরিয়া জায়গাতে 4 জন মৃত্যু করছে। সকাল 6টা, ঢাকা সিলেট মহাসড়কে তখনও ব্যস্ততা শুরু হয়নি। হঠাৎই মহাসড়কের তেলিবাজার এলাকায় একটি পিকআপ ও একটি কাঁঠালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে পিকআপে থাকা 15 থেকে 16 জন নির্মাণ শ্রমিক ছিটকে পড়েন সড়কে। ঘটনাস্থলেই প্রাণ হারান 4 জন। পিকআপে 20-22 জন লোক ছিল। তেলিবাজার যাওয়ার পরে ঢাকা থেকে একটি গাড়ি, ডিস্ট্রিক্ট গাড়ি আবার পথে সংঘর্ষ টাক করা হয়েছে, টাক করা হয়েছে। খাওয়ার পরে বাড়ি যাওয়ার পরে মানুষটি দুর্ঘটনা ঘটছে। হেল্পারে গাড়ি চালাইছে, বুঝলেন, তারপর ঘুমাইছিল, হেল্পারে গাড়ি নিয়ে আসছে, নিয়ে আসতে মানে ডান দিয়ে চাপাই দিয়ে মানে ওর সাথে বাজি দেওয়ার সাথে মানে 6টা দিকে মানে পড়ে গেছে গা। 2টা মহিলা আর 4টা পুরুষ। মানুষ 8 জন মারা গেছে। আগে আমরা তুলে দিছি 3 জন জীবিত, আলকা জীবিত। আমরা যারা মারা যাইব মেডিকেল যাওয়ার আগে রাস্তা তো মারা গেছে, আর 4 জন জায়গাত মারা। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যান আরও কয়েকজন। মুখোমুখি সংঘর্ষ হয়, সংঘর্ষতে প্রায় স্পট ডেটে 4 জন, আবার হাসপাতালে নেওয়ার পরে আরও 4 জন মারা যায় জানতে পারলাম আর কি। এখন পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক। যেহেতু ট্রাকটা রাস্তার উপরে আছে, আমরা চেষ্টা করছি এটাকে দ্রুত এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং যানবাহন চলাচল স্বাভাবিক করার জন্য। নিহতদের মধ্যে 6 জন পুরুষ আর 2 জন নারী শ্রমিক, যাদের 6 জনের বাড়ি সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় আর 2 জনের বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জে। গুলজার আহমেদ, এখন সিলেট। চাঁপাইনবাবগঞ্জের নাচলে সড়ক দুর্ঘটনায় শ্যালক দুলাভাই নিহত হয়েছে। রোববার ভোরে উপজেলার 3 নম্বর সদর ইউনিয়নের বেনিপুর মোড়ে ট্রাক, বাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, রবিউল ও সোহাগ নাচল থেকে মোটরসাইকেলে করে ধানসুরার দিকে যাচ্ছিলেন। বেনিপুর পৌঁছলে ধানসুরার দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে 2 জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। নিহত রবিউল ইসলাম জিসান শিবগঞ্জ উপজেলার বালুটঙ্গী গ্রামের বাসিন্দা এবং নিহত সোহাগ হোসেন নাচল উপজেলার আজিপুর গ্রামের বাসিন্দা। জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যা চেষ্টা মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযোগের সংশ্লিষ্টতা না পাওয়ায় 127 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। শেখ হাসিনা ছাড়াও মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক কাউন্সিলর আসিফ আহমেদ ও তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাইমুল হাসান রাসেল। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে 2024 সালের 19 জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে আহত হওয়ার ঘটনায় ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন। মামলায় শেখ হাসিনা সহ 129 জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও 150 জনকে আসামি করা হয়েছিল। মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর অপরাধমূলক ষড়যন্ত্র করে সারা দেশে ছাত্র জনতার যৌক্তিক আন্দোলনকে সহিংসভাবে থামানোর লক্ষ্যে সচেষ্ট ছিল। চাঁদাবাজ, মাদক, অস্ত্রধারী, সন্ত্রাসী ও অনলাইন জুয়া ঠেকাতে বিশেষ অভিযান পরিচালনা করছে ডিএমপি। 1 মে থেকে শুরু হওয়া এই অভিযানে ইতোমধ্যে 58 জন তালিকাভুক্ত চাঁদাবাজ ও তাদের 94 সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সারওয়ার জানান, সাঁড়াশি এসব অভিযানে 1,60,000 ইয়াবা,
200 কেজি গাঁজা সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নিরাপদ নগরে নিশ্চিত করতে বসিলা, কারওয়ান বাজার সহ অপরাধীদের হটস্পট এলাকাগুলোতে পুলিশ ক্যাম্প ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের কথা জানান তিনি। অনলাইন জুয়া ও বিভিন্ন সাইবার অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের চিহ্নিত করে তালিকা তৈরি করা হচ্ছে বলেও জানান কমিশনার। অপরাধপ্রবণ নতুন নতুন এলাকা চিহ্নিত করে পর্যায়ক্রমে আরও পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে এবং মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজার, সড়ক, ঝুঁকিপূর্ণ এলাকায় নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করার কাজ চলমান আরও করা হবে, যাতে দ্রুত আসামি শনাক্ত এবং অপরাধীদের প্রতিরোধ করা যায়। গত এক দশকে রেলের বাজেট বাড়লেও বাড়েনি গতি। নতুন নেটওয়ার্ক তৈরিতেই ব্যয় হয়েছে বাজেটের সিংহভাগ। ফলে খুব একটা মনোযোগ পায়নি পূর্ব ও পশ্চিমাঞ্চলের রেলপথগুলো। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পুরনো বেশিরভাগ রেলপথ। কিছু এলাকায় একেবারে নাজুক। দ্রুত এসব রেলপথ পুনর্বাসন বা সংস্কার না হলে দীর্ঘমেয়াদী সংকটে পড়বে রেল, শঙ্কা বিশেষজ্ঞদের। পুরনো রেলপথ পুনর্বাসনের প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে বলছে রেল কর্তৃপক্ষ। বিস্তারিত রাজু আহমেদের প্রতিবেদনে। সাপের মতো আঁকাবাঁকা রেলপথ, ট্রেন উঠতেই দুলছে। পরিস্থিতি এমন, যে কোনো সময় লাইন থেকে ছিটকে যাবে ট্রেন। গাজীপুরের শ্রীপুর এলাকার চিত্র এটি। ট্রেন আসলে এই স্থানটি ছাড়াও আতঙ্কিত এমন চিত্রের দেখা মেলে আশেপাশের 10 কিলোমিটারের বিভিন্ন এলাকায়। কেবল শ্রীপুরেই নয়, দেশের বিদ্যমান রেলপথের প্রায় 70% বেশিরভাগেরই বেহাল দশা। উঁচু নিচু পথের কোথাও কোথাও পাথর না থাকায় ট্রেন উঠতেই দেবে যা অন্তত 1 ফুট জং ধরে ক্ষয় হয়ে গেছে বেশিরভাগ প্লেট। একটুতেই খুলে যাচ্ছে সংযোগ পয়েন্টের নাটবল্টু। বিগত 10 অর্থ বছরে রেলের বাজেট কয়েক গুণ বাড়লেও তা নতুন নেটওয়ার্ক তৈরিতেই ব্যয় হয়েছে সবথেকে বেশি। অথচ দেশের 70% রেলপথ মেরামত কিংবা সংস্কারে খুব একটা মনোযোগ ছিল না সরকারের। এতে করে প্রতি বছর রেল দুর্ঘটনার নতুন সংখ্যা তৈরি হয়েছে। আর দুর্ঘটনার পরে রেলপথ মেরামত, বগি কিংবা ইঞ্জিন মেরামতে ব্যয় হয়েছে কোটি কোটি টাকা। রেলওয়ে তথ্য বলছে, দেশে বর্তমানে রেলপথ আছে ৩,৪২৮ কিলোমিটারের কিছু বেশি। এর মধ্যে প্রায় ২,৮৩৫ কিলোমিটারই ব্রিটিশ আমলের তৈরি। বিশেষজ্ঞরা বলছেন, বিগত বছরে রেলের বরাদ্দ ছিল এককেন্দ্রিক, যার বেশিরভাগই ব্যয় হয়েছে নতুন রেল নেটওয়ার্ক তৈরিতে। বিদ্যমান অবকাঠামো উন্নয়ন কিংবা রেল লাইন সংস্কারে খুব একটা ব্যয় হয়নি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে রেলের গড় গতি আনুমানিক ৭০ কিলোমিটার। তবে রেল লাইনগুলো আধুনিকায়ন করা গেলে এই গতি ১০০ থেকে ১২০ কিলোমিটার করা সম্ভব। এছাড়া গতি বাড়াতে নজর দিতে হবে রেল ক্রসিং আধুনিকায়নও। বড় বড় বিনিয়োগ হয়েছে শুধু অবকাঠামো, দৃষ্টিনন্দন স্টেশন, আইকনিক স্টেশন ইত্যাদি ইত্যাদি। সেখানে দিনেও 1-2টা ট্রেন থামে কিনা এরকম অনেক প্রশ্ন আছে। কিন্তু যে কাজগুলি করার কথা ছিল, যেমন আমাদের অনেক ট্র্যাক এখনও দুর্বল, ব্রিটিশ আমলের ট্র্যাক, সেখানে প্রায় আমরা দেখছি ডিরেল হয়ে পড়ে যাচ্ছে ট্রেন। আপনি গতিও বাড়াতে পারছেন না, নিরাপত্তাও নিশ্চিত করতে পারছেন না। তো আমার ধারণা যে এত বিনিয়োগ করলাম, এরপরেও আমি বলবো যে গতির দিক থেকে বা সেবার দিক থেকে বাংলাদেশ রেলওয়ে কিন্তু এখনও তলানিতে আছে। এদিকে রেল কর্তৃপক্ষ বলছে, পূর্বাঞ্চলের পুরনো রেলপথগুলোর উন্নয়নে একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রক্রিয়াধীন রয়েছে দরপত্র আহ্বানও। অন্যদিকে পশ্চিমাঞ্চলের রেলের উন্নয়ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায়। জরুরি পুরনো রেলপথগুলোর উন্নয়ন কাজও শেষ করতে চায় কর্তৃপক্ষ। পূর্ব অঞ্চলের যে রেলপথ, রেল লাইনগুলো বহুদিনের পুরাতন, এই রেল পুনর্বাসনের জন্য একটা প্রকল্প অনুমোদন হয়েছে এবং রেল রিপ্লেসমেন্টের জন্য যে দরপত্র আহ্বান সেটাও কিন্তু এখন প্রক্রিয়াধীন আছে। একই সাথে পশ্চিমাঞ্চলের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষাধীন। আশা করছি আমরা 3 বছরের মধ্যে রেল মেন রুটটা আমাদের রেল লাইনগুলো পুনর্বাসন হয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে, দেশের পুরনো রেলপথগুলোর কিছু কিছু স্থানে ট্র্যাক পরিবর্তন, আবার কিছু কিছু স্থানে ট্র্যাক ব্যালান্স সহ পুরো ব্যবস্থায় পরিবর্তন জরুরি। একই সাথে দেশের রেলপথে আধুনিক প্রযুক্তি স্থাপন করা গেলে একই সঙ্গে যেমন গতি বাড়বে রেলের, তেমনি রেলের অলাভজনক প্রতিষ্ঠানের কলঙ্ক খুঁজবে। আর দ্রুত সময়ের মধ্যে এসব রেলপথে নজর দেওয়া না গেলে আগামীতে বড় ধরনের সংকটে পড়তে পারে দেশের রেল ব্যবস্থা, মনে করেন বিশ্লেষকরা। রাজু আহমেদ, এখন, ঢাকা। আমানত ও পূর্ণ লভ্যাংশ ফেরত দেওয়ার দাবিতে চট্টগ্রামের খাতুনগঞ্জে ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে
বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছে আমানতকারীরা। রোববার সকাল 11:30টার দিকে বিক্ষোভ করে আমানতকারীরা শতাধিক গ্রাহক এতে অংশ নেন। প্রথমে বিক্ষোভকারীরা ইউনিয়ন ব্যাংকে প্রবেশ করে কর্মকর্তাদের বের করে দেন, পরে ব্যাংকের ফটকে তালা লাগিয়ে দেন। এরপর তারা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। সেখানে অবস্থান করে ব্যাংক কর্তৃপক্ষকে আমানত ফিরিয়ে দেওয়ার দাবি জানায়। অন্যথায় চট্টগ্রামের সব শাখা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন আমানতকারীরা। এ সময় তারা বলেন, প্রায় 2 বছর ধরে তারা আমানত করা টাকার জন্য ঘুরছেন। সরকার বা ব্যাংক কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিচ্ছে না। তাদের বিক্ষোভের কারণে প্রভাব পড়ে ব্যাংক দুটির স্বাভাবিক লেনদেন কার্যক্রমে। পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভের পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কক্সবাজারের মহেশখালীতে শুরু হলো দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের ড্রেজিং ও টার্মিনাল নির্মাণ কাজ। মাতারবাড়ির ড্রেজিং জেটি টার্মিনাল নির্মাণের কাজ আজ শুরু হয়েছে। সকালে জাপান থেকে আনা বিশেষায়িত ড্রেজার দিয়ে এই নির্মাণ কাজের শুভ সূচনা হয়। চ্যানেল থেকে 25 কোটি ঘনফুটের বেশি মাটি উত্তোলন করা হবে। গভীর সমুদ্র বন্দর প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের জন্য ব্যয় ধরা হয়েছে 6,196 কোটি টাকা। আগামী 4 বছরের মধ্যে 460 মিটার দীর্ঘ একটি কন্টেইনার জেটি এবং 300 মিটার দীর্ঘ মাল্টিপারপাস জেটি নির্মাণ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়া টার্মিনাল ভবন এবং ব্যাকইয়ার্ড ফ্যাসিলিটি গড়ে তোলা হবে। টার্মিনাল এরিয়াতে থাকবে 5,100টি গ্রাউন্ড স্লট। 2029 সালে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 2030 সালে এ বন্দর দিয়ে বছরে 1.1 মিলিয়ন একক কন্টেইনার হ্যান্ডেলিং করার আশা কর্তৃপক্ষের। জাইকা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে নির্মাণ কাজ করছে জাপানি প্রতিষ্ঠান পেন্টা ওশান এবং টোয়া কর্পোরেশন। নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জাহিদ লিমনের মরদেহ এমিরেটস ফ্লাইটে বাংলাদেশে পাঠানো হয়েছে। ফ্লোরিডার স্থানীয় সময় শনিবার রাত 9:50 অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে ফ্লাইটটি। প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন মিয়ামির বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সেহেলি সাবরিন। তিনি পুরো বিষয়টি তত্ত্বাবধান করেন। মরদেহ ঢাকায় পৌঁছাবে 4 মে সকাল 8:40। এদিকে নিহত আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। 6 মে দুপুর 2টায় ফ্লোরিডার ট্যাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মিয়ামি কনসুলেটের মাধ্যমে পুরো বিষয়টি সমন্বয় করছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা আগামীকাল। স্থানীয় সময় সকাল 8টা থেকে শুরু হবে গণনার কাজ। অনিয়মের অভিযোগে দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা আসনের ভোট বাতিল হওয়ায় কাল গণনা করা হবে 293টি কেন্দ্রের ভোট। একই দিন পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের আরও 3 অঙ্গরাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ফলাফল ঘোষণা হবে। এদিকে ভোট গণনার আগের রাতে প্রার্থীদের গণনা কেন্দ্রের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপরীতে ভবানীপুর কেন্দ্রে মমতাকে ধরাশায়ী করার ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। মা মাটি মানুষের তৃণমূল নাকি রামভক্ত বিজেপি শিবির? আগামী 5 বছরের জন্য পশ্চিমবঙ্গ বিধানসভার মসনদে জনগণের প্রতিনিধিত্ব করবে কোন পক্ষ তা জানতে অপেক্ষা আর একটি দিনের। আগামীকাল 2 ধাপে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের 294টির মধ্যে 293 আসনের ফল গণনা। স্থানীয় সময় সকাল 8টায় প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে খোলা হবে ইভিএম। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা গণনা কক্ষের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। শুরুতে পোস্টাল ব্যালট গণনা শুরুর পর ইভিএমের ভোট গণনা শুরু হতে পারে। সোমবার বিকেল নাগাদ স্পষ্ট হবে প্রধান 2 প্রতিদ্বন্দ্বীর ভোট ব্যবধানের প্রকৃত চিত্র। সব রাউন্ডের গণনা শেষ হওয়ার পর রিটার্নিং অফিসার চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন। পশ্চিমবঙ্গ ছাড়াও একই দিনে ঘোষণা করা হবে 3টি অঙ্গরাজ্য তামিলনাড়ু, কেরালা, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুডুচেরির বিধানসভা নির্বাচনের ফল। তবে অনিয়মের অভিযোগে বাতিল করা হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার ফলতা আসনের ভোট। ফল প্রকাশের পর আগামী 21 মে
ভোট অনুষ্ঠিত হবে ফলতায়। শনিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নজিরবিহীন এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। গেল 29 এপ্রিল দ্বিতীয় দফায় রাজ্যের 142টি আসনে ভোট সম্পন্ন হয়। এর মধ্যে ফলতা আসনের একাধিক বুথে অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা যাচাই করে আসনটিতে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। বিজ্ঞপ্তিতে এই নির্বাচনকে ফ্রেশ পোল হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। ফলতার ফল ঘোষণা হবে আগামী 24 মে। এদিকে শনিবার দলীয় কাউন্টিং এজেন্ডা নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় প্রার্থীদের গণনা কেন্দ্রের অদূরে হোটেল ভাড়া করে রাত কাটানোর নির্দেশ দেন তিনি। আরও হুঁশিয়ারি দেন, যেসব বুথে বিজেপি বেশি ব্যবধানে এগিয়ে থাকবে সেখানে পুনর্গণনার দাবি তুলতে হবে। ভবানীপুরের গণনা কক্ষ পরিদর্শনের পর মমতার অভিযোগ, ইভিএম মেশিন ঠিকঠাক সিল করেনি সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্ট্রং রুম বা গণনা কেন্দ্রে ইভিএম জালিয়াতির ইঙ্গিত করলেও 200-র বেশি আসন নিয়ে সরকার গঠনের ব্যাপারে আশাবাদী মমতা। अरे भाई नहीं तो हम क्यों आता है, क्यों आया है, करने का कोशिश तो करना। বিপরীতে বিরোধী দলনেতা ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ইভিএম এ কারচুপি করলেও তৃণমূলের ক্ষমতা থেকে সরে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। পাশাপাশি ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী শুভেন্দু। 3rd, 4th, 5th রাউন্ডে মুসলমান গ্রুপ মমতা লিড থাকবে। 6th, 7th রাউন্ড থেকে আমি মেকআপ করতে শুরু করবো। 20 রাউন্ডে আমি জিতবো। আপনারগুলো ভাবার কোনো কারণ নেই। ইভিএম নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের জেরে রাজ্যের প্রতিটি গণনা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক রাখতে নারাজ কমিশন। অতিরিক্ত কাউন্টিং অবজারভার, পুলিশ কর্মকর্তা মিলিয়ে মোট 242 জন পর্যবেক্ষক নিয়োগ করেছে তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/ekhon tv।